আচ্ছা, আজকের আলোচনাটা ভারতের অর্থনৈতিক উত্থান নিয়ে। আমাদের হাতে একটা লেখা এসছে, শিরোনামটা বেশ ইন্টারেস্টিং। ভারতের অর্থনৈতিক জাগরণ, সংগ্রাম থেকে পরাশক্তি। এটা কিন্তু শুধু কিছু ডেটা বা পলিসির কচকচানি নয়, বরং একটা গল্প, ভারতের গল্প। মানে ঔপনিবেশিক অবস্থা থেকে বেরিয়ে আজকের এই জায়গায় পৌঁছানোর যে জার্নিটা, সেটা একদম। আমাদের লক্ষ্য হবে এই লেখাটার মূল নির্যাসটা ধরা আর ভারতের এই যাত্রাপথের গুরুত্বপূর্ণ দিকগুলো একটু তলিয়ে দেখা। ঠিক। লেখাটা শুরুই হচ্ছে এই বলে যে এটা কোনো শুকনো তথ্যের রিপোর্ট নয়, বরং দেশের ১৪০ কোটি মানুষের স্বপ্নের একটা আখ্যান। ঠিক। লেখাটা যেভাবে ভারতের অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে একসাথে ধরেছে, সেটা সত্যিই দেখার মতো। তো কোথা থেকে শুরু হয়েছিল এই যাত্রা, একটু দেখে নেওয়া যাক। লেখাটা বলছে ১৯৪৭ সাল, দেশ সবে স্বাধীন হয়েছে, কিন্তু অর্থনৈতিক অবস্থা যাকে বলে বেশ সঙ্গীন। হ্যাঁ, খুবই খারাপ অবস্থা ছিল। সাক্ষরতার হার ৮০%-রও বেশি মানুষ নিরক্ষর। ভাবা যায়, বিশ্ব বাণিজ্যে ভারতের শেয়ার ২%-রও কম, আর জিডিপি মাত্র ২.৭ লক্ষ কোটি টাকা। সেই সময়ে বাইরের দুনিয়া তো প্রায় আশায় ছেড়েই দিয়েছিল। কত কথাই না শুনতে হয়েছে। ঠিক, বলছিল দেশটা নাকি শাসন করার জন্য একটু বেশি বড়, বা উন্নয়নের জন্য জিয়াদি গরিব। হ্যাঁ, আর আধুনিক হতে গেলে নাকি বড্ড বেশি ডিসঅর্গানাইজড, বিশৃঙ্খল আর কি। কিন্তু এই লেখাটা ফোকাস করেছে ভারতের ঘুরে দাঁড়ানোর যে ক্ষমতা, সেটার উপর। অবশ্যই। আর এটা তো আর একদিনও হয়নি, ম্যাজিকের মধ্যে কিছু ঘটেনি। না, তা তো নয়। দশকের পর দশক লেগেছে। কৃষক, সৈনিক, বিজ্ঞানী, অন্ট্রপ্রেনিয়র, এদের সবার পরিশ্রমে কিন্তু ভিতটা তৈরি হয়েছে। যেমন ধরুন, সবুজ বিপ্লবের কথা বলা হয়েছে, যা খাদ্যে স্বনির্ভরতা এনেছিল। তারপর শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড। হ্যাঁ, দুধ উৎপাদনে যেটা ভারতকে শীর্ষে নিয়ে গেল। ঠিক। আর তারপর তো এলো 1991 সালের উদারীকরণ, আইটি বিপ্লব। এই মাইলস্টোনগুলো ভারতকে অন্য পথে চালিত করেছে। মূল আইডিয়াটা হলো, ভারত তাড়াহুড়ো করে দৌড়ায়নি, ধীরে ধীরে নিজেকে গুছিয়ে তুলেছে। আর আজকের ছবিটা কি বলছে লেখাটা? আজ পরিস্থিতিটা দেখুন, ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, নমিনাল জিডিপির হিসেবে $4 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে জিডিপি, আর ২০২৭-এর মধ্যে তৃতীয় হওয়ার কথাও বলা হচ্ছে। হ্যাঁ, এবং অনেক উন্নত দেশের থেকেও গ্রোথ রেট বেশি। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তাছাড়া ভারত এখন বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক আর ইউনিকর্ন, $1 বিলিয়ন স্টার্টআপ। ও হ্যাঁ, ১১০টারও বেশি ইউনিকর্ন এখন ভারতেই। লেখাটার ভাষাটা বেশ সুন্দর। এটা শুধু ডেটা নয়, এটা হলো সংকল্প যা উন্নতিতে রূপান্তরিত হয়েছে। বাহ, খুব সুন্দর বলেছে। পরিকাঠামোর দিকটাও দেখুন, একটা বিরাট বদল এসেছে। যেমন এই যে ধরুন, দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর বা নতুন নতুন এক্সপ্রেসওয়ে, যেমন গঙ্গা এক্সপ্রেসওয়ে। দ্রুতগতির রেলের কথাও হচ্ছে। স্মার্ট সিটি, ডিজিটাল গ্রাম, মাল্টি মডেল লজিস্টিক হাব, বন্দে ভারত ট্রেন, লিস্টটা লম্বা। পুরনোকে শুধু সারানো নয়, একেবারে নতুন ভারত গড়ার চেষ্টা। আরো ফাস্ট, আরো ক্লিন, আরো স্মার্ট। ঠিক তাই। আর ডিজিটাল ইন্ডিয়ার কথা তো বলতেই হয়। ইউপিআই এর সাফল্য দেখুন। ইউপিআই তো বিপ্লব এনে দিয়েছে। মাসে প্রায় 14 বিলিয়ন লেনদেন হচ্ছে, তাই না? হ্যাঁ, মোবাইলে পেমেন্ট এখন কত সহজ। আধার দেখুন, বিশ্বের সবথেকে বড় বায়োমেট্রিক আইডি সিস্টেম। ইন্ডিয়া স্ট্যাক, এই ডিজিটাল পরিকাঠামো কিন্তু এখন গ্লোবাল মডেল হয়ে উঠছে। একটা সময় ছিল যখন ইনোভেশন মানেই সিলিকন ভ্যালি ভাবা হতো। এখন বেঙ্গালুরু, হায়দ্রাবাদ থেকেও আসছে। একদম। এই যে বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ড, এর ইঞ্জিন কারা? লেখাটা বলছে তরুণ প্রজন্ম। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভারতের কর্মক্ষম জনসংখ্যার প্রায় ৩৫%ই ২৫ বছরের কম বয়সী। এনার্জিটাই অন্যরকম। প্রতি বছর প্রায় ১০ লক্ষ ইঞ্জিনিয়ার বেরোচ্ছে দেশ থেকে। শুধু তাই নয়, গুগল, মাইক্রোসফট, অ্যাডোবি, আইবিএম, দেখুন বড় বড় গ্লোবাল কোম্পানির সিইও পদে ভারতীয়রা। লেখাটা একটা মজার কথা বলেছে, এটা আর ব্রেন ড্রেন নয়, এটা ব্রেন গেইন। হ্যাঁ, ঠিক। মেধা এখন শুধু বাইরে যাচ্ছে না, দেশেই থাকছে, বা বাইরে থেকেও দেশের জন্য কাজ করছে। ছোট শহর থেকেও ছেলেমেয়েরা দারুণ সব অ্যাপ বানাচ্ছে, স্টার্টআপ খুলছে। আর একটা জরুরি দিক লেখাটা তুলে ধরেছে, সেটা হলো এই আর্থিক উন্নতির পাশাপাশি ভারত তার মূল্যবোধগুলোকেও ধরে রাখার চেষ্টা করছে। আচ্ছা, কিভাবে? যেমন ধরুন,
সবুজ শক্তিতে বিরাট বিনিয়োগ হচ্ছে, সোলার, উইন্ড, হাইড্রোজেন এনার্জি। 2070 সালের মধ্যে নেট জিরো কার্বন এমিশনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এটা তো খুবই জরুরি পদক্ষেপ। অবশ্যই। আবার দেখুন, আন্তর্জাতিক যোগ দিবস বা আয়ুষ ব্যবস্থা, এগুলো ভারতের নিজস্ব স্বাস্থ্য দর্শন যা বিশ্বে ছড়িয়ে পড়ছে। মানে আইডিয়াটা হলো উদ্দেশ্য সহ মুনাফা, সহানুভূতি সহ নীতি, শুধু টাকার পেছনে ছোটা নয়। বেশ গভীর ভাবনা। বিশ্বের দৃষ্টিভঙ্গিও তো বদলেছে, তাই না? হ্যাঁ, সেটাই লেখাটাতে বলা হয়েছে। একসময় যে ভারতকে লোকে করুণা করত, এখন তারাই অংশীদার হতে চাইছে। ঠিক। বিনিয়োগ বলুন, ম্যানুফ্যাকচারিং বলুন, বিজ্ঞান বা সংস্কৃতি, সব ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী। লেখাটার মতে ভারত আসলে একটা বিরল মিশ্রণ। প্রাচীন সভ্যতা, আধুনিক গণতন্ত্র, তরুণ জনসংখ্যা, প্রযুক্তি আর আধ্যাত্মিক জ্ঞান সব একসাথে। একদম। আর শেষে লেখাটা ভারতীয়দের জন্য একটা বার্তা দিচ্ছে, একটা কল টু অ্যাকশন বলতে পারেন। কি সেই বার্তা? যে পরিবর্তনের জন্য অপেক্ষা করো না, নিজেরাই পরিবর্তন আনো। চাকরির পেছনে না ছুটে চাকরি তৈরি করো, পশ্চিমকে অন্ধ অনুকরণ না করে বিশ্বকে পথ দেখাও। বাহ! এই সময়টাকে অমৃতকাল বা ভারতের স্বর্ণযুগ বলা হচ্ছে, যখন বিজ্ঞান, স্টার্টআপ, ইনোভেশন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, শুধু কথায় নয়, কাজে করে দেখাতে হবে। তাহলে এই লেখাটা থেকে আমরা ভারতের অর্থনৈতিক যাত্রার একটা বেশ শক্তিশালী ছবি পেলাম। দেখলাম কিভাবে প্রতিকূলতা থেকে উঠে আসা, পরিকাঠামোর রূপান্তর, তরুণ প্রজন্মের ভূমিকা আর মূল্যবোধ ভিত্তিক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যা নিয়ে আরও ভাবা যেতে পারে। বলুন। লেখাটা একদিকে যেমন দ্রুত আর্থিক বৃদ্ধি আর আধুনিকতার কথা বলছে, তেমনি ভারতের নিজস্ব সংস্কৃতি আর আধ্যাত্মিক শিকড়কে ধরে রাখার কথাও বলছে। তো ভবিষ্যতে বিশ্বমঞ্চে যখন ভারত আরও বড় ভূমিকা নেবে, তখন এই দ্রুত উন্নয়ন আর হাজার বছরের পুরনো ঐতিহ্যের মধ্যে ভারসাম্য রাখাটা কতটা চ্যালেঞ্জিং হবে, বা এটা কি ভারতের জন্য একটা বিরাট সুযোগও হতে পারে? এই ব্যালেন্সটা সত্যিই ভাবার মতো।